আজকে আমাদের আলোচনার কেন্দ্রে আছে একটা নির্দিষ্ট পিডিএফ ডকুমেন্ট। শিরোনাম হচ্ছে হস্তমৈথুনের ক্ষতিকর দিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা। এই লেখাটায় হস্তমৈথুন নিয়ে কথা বলা হয়েছে। এর অতিরিক্ত অভ্যাসের ফলে কিছু কথিত শারীরিক আর মানসিক সমস্যা, আর তার সাথে হোমিওপ্যাথিক প্রতিকার নিয়েও বেশ আলোচনা আছে। একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। তো চলুন এই উৎসের মূল বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখা যাক। শুরুতেই উৎসটা বলছে যে হস্তমৈথুন হয়তো স্বাভাবিক, কিন্তু যদি খুব বেশি করা হয়, নিয়ন্ত্রণহীনভাবে, তাহলে নাকি কিছু সমস্যা তৈরি হতে পারে। যেমন এখানে বেশ কিছু শারীরিক সমস্যার কথা লেখা আছে। শরীর দুর্বল হয়ে যাওয়া, নার্ভের সমস্যা স্নায়বিক দুর্বলতা, কোমর বা পিঠে ব্যথা হওয়া, চোখে ঝাপসা দেখা, ক্লান্তি লাগা, এইসব। এমনকি কিছু যৌন অক্ষমতার কথাও বলা হয়েছে, যেমন ধরুন শীঘ্র পতন বা লিঙ্গ ঠিকমতো খাড়া না হওয়া। হ্যাঁ, ঠিক। আর এখানে একটা জিনিস খেয়াল করার মতো, হোস্ট স্পিকার এই ডকুমেন্টটা কিন্তু শারীরিক সমস্যার সাথে মানসিক দিকগুলোকেও সরাসরি জুড়ে দিচ্ছে। যেমন বলছে খুব বেশি অপরাধ বোধ বা লজ্জা লাগা, মেন্টাল স্ট্রেস মানসিক চাপ, উদ্বেগ, ডিপ্রেশন, আচ্ছা, এমনকি লোকজনের সাথে মেলামেশা কমিয়ে দেওয়া সামাজিকভাবে গুটিয়ে যাওয়া। উৎসটা আসলে এই সমস্যাগুলোর কারণ হিসেবে অতিরিক্ত হস্তমৈথুনকে দায়ী করছে। এই সংযোগটা দেখানোই মনে হয় এর একটা মূল উদ্দেশ্য। ও আচ্ছা, একটা কার্যকারণ সম্পর্ক দেখানোর চেষ্টা আর কি। তো এই সমস্যাগুলোর কথা বলার পর উৎসটা কি কোনো সমাধানের দিকে গেছে? প্রতিকার কিছু বলেছে? হ্যাঁ, অবশ্যই বলেছে। সমস্যার কথা বলার পরই প্রতিকারের প্রসঙ্গ এনেছে। বিশেষ করে জোর দিয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসার উপর। কিছু ওষুধের নামও উল্লেখ করা হয়েছে, যেমন ধরুন স্ট্যাফিস্যাগ্রিয়া, এটা নাকি অপরাধবোধ বেশি হলে কাজে দেয়। আবার সেলেনিয়াম আছে যদি দুর্বলতা বা যৌন ইচ্ছার অভাব দেখা দেয়। নাক্স ভোমিকাও আছে হজমের সমস্যা বা খিটখিটে মেজাজের জন্য। তবে হ্যাঁ, একটা কথা খুব পরিষ্কার করে বলা আছে যে কোনো ওষুধ ব্যবহারের আগে কিন্তু একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিতেই হবে, নিজে নিজে একদম নয়। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে শুধু ওষুধ নয়, আমাদের লাইফস্টাইল বা জীবনযাপনের পদ্ধতি নিয়েও কি কিছু পরামর্শ আছে এই ডকুমেন্টে? ঠিক ধরেছেন, শুধু ওষুধের কথা বলেই শেষ করেনি, এর পাশাপাশি লাইফস্টাইল বদলানোর কথাও বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে। যেমন উত্তেজক জিনিসপত্র বা বিষয় এড়িয়ে চলতে বলছে, রেগুলার এক্সারসাইজ বা মেডিটেশন করা, ঠিকঠাক ঘুমোনো, পুষ্টিকর খাবার খাওয়া। আচ্ছা, আর একটা রুটিন মেনে চলার উপর জোর দিয়েছে, সময় মতো ঘুমোতে যাওয়া, সকালে তাড়াতাড়ি উঠে কাজে লেগে পড়া। উৎসের যুক্তি হচ্ছে এই নিয়মগুলো মানলে অভ্যাসটা নিয়ন্ত্রণে আনা আর সুস্থ জীবনে ফেরা সম্ভব। বেশ। এরপর আমরা দেখি উৎসের একটা অংশে একটা ঘটনা বা কাহিনী বেশ বিস্তারিতভাবে বলা হয়েছে, তাই না? কাশিম নামের একজন যুবকের গল্প। হ্যাঁ, এই ঘটনাটা বেশ নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। দেখানো হচ্ছে যে কাশিম নামের ছেলেটা কিভাবে ইন্টারনেটে খারাপ ভিডিও দেখতে দেখতে হস্তমৈথুনে আসক্ত হয়ে পড়েছিল, আর তারপরেই তার হঠাৎ মৃত্যু হয়। উৎসটা বলছে যে এটা ওই আসক্তিরই কথিত পরিণতি। মৃত্যুর পরের বর্ণনাগুলো বেশ অদ্ভুত, তাই না? ঠিক, কিছু অস্বাভাবিক লক্ষণের কথা বলা হয়েছে, যেমন মারা যাওয়ার পর নাকি তার মুখটা বিকৃত হয়ে গিয়েছিল, শরীর থেকে একটা অন্যরকম গন্ধ বেরোচ্ছিল, চোখ খোলা ছিল, এই রকম। আর উৎস এটাকে ব্যাখ্যা করছে ঐশ্বরিক গজব বা তার কাজের শাস্তি হিসেবে। তো এই গল্পটা এখানে যোগ করার পেছনে উৎসটার উদ্দেশ্য কি হতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় এই গল্পটা ব্যবহার করে উৎস তার মূল বক্তব্যকে আরও জোরালো করতে চাইছে। অতিরিক্ত হস্তমৈথুন আর তার সাথে জড়িত যেগুলোকে হারাম কাজ বলা হচ্ছে, সেগুলোর কথিত আধ্যাত্মিক এবং শারীরিক বিপদ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা পাঠকের মনে গেঁথে দেওয়াই উদ্দেশ্য। এখানে কিন্তু একটা হাদিসের কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে শেষ বিচারের দিনে মানুষের হাত নাকে তার করা কাজের সাক্ষী দেবে। তবে এটা মনে রাখতে হবে, এই পুরো ব্যাখ্যাটা কিন্তু আমরা দিচ্ছি উৎস যেভাবে ঘটনাটাকে সাজিয়েছে আর ব্যাখ্যা করেছে ঠিক সেটার ওপর ভিত্তি করে। আমরা শুধু রিপোর্ট করছি। হ্যাঁ, সেটা স্পষ্ট থাকা দরকার।
তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যা পেলাম তার একটা সারসংক্ষেপ যদি করি, এই পিডিএফ ডকুমেন্টটা প্রথমে হস্তমৈথুনের একটা সংজ্ঞা দিচ্ছে, তারপর এর অতিরিক্ত অভ্যাসের কিছু সম্ভাব্য নেতিবাচক দিক, শারীরিক, মানসিক, এমনকি আধ্যাত্মিক পরিণতির কথাও বলছে। আর এর থেকে মুক্তির উপায় হিসাবে কিছু হোমিওপ্যাথিক ওষুধ আর জীবনধারা পরিবর্তনের সলাহে দিচ্ছে। শেষে একটা সতর্কতামূলক গল্প জুড়ে দিয়ে পুরো বক্তব্যটাকে আরও জোরালো করার চেষ্টা করছে। একদম। আর সবশেষে একটা বিষয় কিন্তু আমাদের ভাবায়, সেটা হলো এই উৎসটা কিভাবে স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের সাথে বেশ জোরালোভাবে নৈতিক আর ধর্মীয় দৃষ্টিকোণকে মিশিয়ে দিয়েছে। মানে একই মানবিক আচরণ বা অভ্যাসকে যখন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়, সেটা চিকিৎসা বিজ্ঞান হোক বা মনস্তত্ত্ব বা ধরুন ধর্মীয় কাঠামো, তখন তার ব্যাখ্যা আর তাৎপর্য কতটা পাল্টে যেতে পারে সেটাও কিন্তু একটা লক্ষ্য করার মতো বিষয়।